দুটো চেয়ার কেন দিতে হবে? আমরা তো 6 জন। অয়ন সবার দিকে তাকিয়ে দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে। নিজেকে বলতে হবে এটা ঢের বুঝতে পারে অয়ন। কি ব্যাপার, তোমরা একে অপরের দিকে তাকাচ্ছ কেন? আসলে বোন, আরও 2টা লোক আসবে তাই আর কি। কারা ভাই? আসলেই দেখতে পাবে আপু। নীরা কথা ঘোরানোর জন্য ফট করে বলে ফেলে। মিনিট 10-এর মধ্যে দুজন ছেলে মেয়ে আসে পার্কে। তারা অয়নদের টেবিলের দিকে এগিয়ে আসছে। মানহা মাথা নিচু করে ফোন স্ক্রল করতে করতে সবার উদ্দেশ্যে বলে, আর কতক্ষণ বসে থাকবো? কিছু তো অর্ডার করো ভাইয়া। বলে মাথা সিধা করে তাকায়, কিন্তু সামনে তাকিয়ে আশ্চর্য হয়ে যায়। তাদের দিকে এগিয়ে আসছে আবরার, আর তার সাথে একটা মেয়ে। মেয়েটা আবার আবরারের একটা হাত জড়িয়ে আছে। দৃশ্যটা দেখে মানহার চোখ ছলছল করে ওঠে। সে কি ভুল দেখছে? সত্যি কি ওটা আবরার? সে স্বপ্ন দেখছে না তো? হঠাৎ মানহাকে থেমে যেতে দেখে সবার দৃষ্টি মানহাতে পড়ে। মানহার দৃষ্টি অনুসরণ করে সবাই সেদিকেই তাকায়। টেবিলে থাকা সবাই হতভম্ব হয়ে যায়। আবরার এগিয়ে এসে বলে, হেই গাইস, আমার কি লেট হয়ে গেছে নাকি? আসলে নিসার জন্য দেরি হয়ে গেছে। মানহা এখনো এক দৃষ্টিতে চেয়ে আছে। আবরার আর চোখে সবটা খেয়াল করে। মানহার মুখের এক্সপ্রেশন দেখে তার খুব মজা লাগছে, সাথে খারাপও লাগছে। অয়ন সৌজন্যমূলক হেসে বলে, ভাইয়া প্লিজ বসুন। আবরার আর নিশা নামের মেয়েটা বসে। অয়ন ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দেয়। হঠাৎ করে নীরার কথায় চমকে ওঠে মানহা। গাইস, তোমাদের সবাইকে একটা কথা বলতে ভুলেই গেছিলাম, তার জন্য সরি। সবাইকে পরিচয় করিয়ে দেই। নিশা হচ্ছে ভাইয়ার উঠবি। কিছুদিন আগে পরিবারের সবাই মিলে ঠিক করছে তাদের বিয়ে, আর কিছুদিন পরেই বিয়েটা হবে। টেবিলে বসা সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। মানহা আবরার দিকে তাকায়। দুজনের চোখে চোখ পড়ে যায়। মানহা দ্রুত চোখ ফিরিয়ে নেয়। খাবার পাট চুকিয়ে সবাই উঠে বসে। সবাই যে যার মতো পরিবেশটা উপভোগ করতে ব্যস্ত। শুধু মানহা আর আবরার দুজনের টেবিলে বসে আছে। দুজনে নিশ্চুপ হয়ে থাকে। নীরবতা ভেঙে মানহা আবরারকে উদ্দেশ্য করে তাচ্ছিল্য হেসে বলে, পুরুষেরা এমনই, তারা কখনো এক নারীতে আসক্ত হতে পারে না। 2 দিন আগে যার জন্য হাজারো পাগলামি করে, তার ঠিকই 2 দিন পরে অন্য নারীকে বিয়ে করে নেয়। বলে আবরারকে বলার সুযোগ না দিয়ে চেয়ার থেকে উঠে যায়। আবরার কিছু বলতে গিয়েও থেমে যায়। মুচকি হেসে তার বনবিড়ালের পানে চেয়ে থাকে। গোধূলি শেষ প্রণয়, পর্ব 18। আজ তানসি আর তাসকিন আমেরিকা ব্যাক করবে। সকাল থেকে এই নিয়ে খুব মন খারাপ তার। মানহাকে জড়িয়ে ধরে খুব কান্না করছে। আমেরিকা যেতে ইচ্ছে করছে না তার। যদি কোনো মিরাক্কেল হয়ে যেত তাহলে খুব ভালো হতো। তাসকিনের ভার্সিটির পরীক্ষা কয়েকদিন পর, সেজন্য এখানে থাকা পসিবল নয়। ভাইয়ের জন্য তাকেও চলে যেতে হবে। তাই এই একটা মাসে কত আনন্দ উল্লাস করেছে তারা, কত স্মৃতি জড়িয়ে আছে, সেগুলো ভুলতে পারছে না। সকাল থেকে খানবিলায় খুব রান্নাবান্না হচ্ছে। ইয়াসমিন বেগম আর তানিয়া বেগম মিলে রান্না করছেন। নীরা হাতে হাতে এগিয়ে দিচ্ছে। সন্ধ্যায় ফ্লাইট তানসিদের। দুপুরে নীরার বাবার বাড়ির থেকে সবাই আসবে। তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। মিলন খান নিজে দাওয়াত দিয়েছেন সপরিবারে আসার জন্য। আনোয়ার হোসেন কথা দিয়েছেন আসবেন। দুপুর 2টা নাগাদ আসেন আনোয়ার হোসেন, তার বাবা, স্ত্রী, ছেলে। কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে দেয় নীরা। হাসি মুখে সবাইকে ভেতরে আসতে বলে। তারা ভেতরে এসে সোফায় বসেন। মিষ্টি সামগ্রী নীরার কাছে দেন। নীরা সেগুলো শাশুড়িকে দেয়। মিলন খান আর মিনহাজ খান দুজনে এসে হাসি মুখে কথা বলেন। সোফায় বসে খোশ মেজাজে গল্প শুরু করেন। আবরার চুপ করে বসে আছে। বড়দের মাঝে অস্বস্তি হয় তার জন্য বলে, আঙ্কেল, আপনারা কথা বলুন, আমি একটু আসছি। বলে উঠে চলে যায়। মানহা আর নীরা দুজনে নাস্তা দেয় সবাইকে। মানহা ভদ্রতার খাতিরে সবার সাথে কথা বলে। হালিমা বেগম মানহাকে নিজের পাশে বসান। মানহাকে তার খুব ভালো লাগে। মেয়েটা চুপচাপ স্বভাবের, নম্রভাবে কথা বলে, সবাইকে সম্মান করে। হালিমা বেগম মুচকি হেসে জিজ্ঞেস করে, মোহনা মা, কেমন আছো তুমি? জি আন্টি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো মা, ভালো আছি। তো এখন কি করবে? পড়াশোনা তো শেষ নাকি? জি আন্টি, এখনো তেমন কিছু ভাবিনি, দেখা যাক কি করা যায়। ও আচ্ছা, তা না হয় করলে, কিন্তু মা। মা, তুমি এটা কি শুরু করলে বলো তো? আগে খেয়ে নাও, লাঞ্চের সময় হয়ে গেছে। নীরার কথা শুনে বলতে গিয়ে থেমে যায় মেয়ের কথা শুনে।
নীরা যেন হাফ ছেড়ে বাঁচে। তার মা কি না কি বলে ফেলতো তার ঠিক নেই। আবরার এক টুকরো আপেল খেতে খেতে উঠে যায়। এখানে না থাকাটাই বেটার মনে হয়। দুপুরের খাবার শেষ করে বড়রা ড্রয়িং রুমে বসে আর ছোটরা বাড়ির ছাদে চলে যায়। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই উড়াল দেবে অচিন দেশে। নীরার বাবা মা দাদু চলে গেছেন, শুধু থেকে গেছে আবরার। তাকে যেতে দেয়নি নীরা। সন্ধ্যা 6টায় ব্যাগ গুছিয়ে রেডি হয়ে নেয় তাসকিন আর তানসি। একে একে সবার থেকে বিদায় নেয়। সবার লাস্টে আসে মানহার কাছে। তানসি মানহাকে জাপটে ধরে কান্না করে দেয়। ছোট বোনের কান্না দেখে মানহা নিজেও কান্না করে দেয়। এতদিন যাদের সাথে ছিল তারা সবাই আজ অনেক দূরে চলে যাবে। 2টা বছর বড় বোনের আদর দিয়ে তানসিকে আগলে রেখেছিল। ডিপ্রেশন থেকে বেরোতে তার মাস 2 লাগছিল। তার ফুপি ফুপা ভাই বোনেরা তাকে খুব সাপোর্ট করত। মানহাকে কান্না করতে দেখে নীরা বলল, আপু তুমিও তানসির মতো বাচ্চামো করছো কেন? ওকে সান্ত্বনা না দিয়ে তুমি কাঁদো, তাহলেও তো ও ভেঙে পড়বে। মানহা চোখের পানি মুছে হেসে হেসে বলে, বোন আমার, প্লিজ কান্না করিস না। আমি কয়েকদিন পরেই যাব, গিয়ে তোকে দেখে আসবো। কাঁদো কাঁদো গলায় বলে, তুমি সত্যি বলছো আপু? হ্যাঁ রে পাগলি, আমি সত্যি যাব। আর তাসকিন তানসিকে দেখে শুনে নিয়ে যাবি। আমার বোনটার যেন কিছু না হয়। হ্যাঁ আপু, নিয়ে যাব। এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল। মানহা, তানসি, অয়ন, মিরাজ আর আবরার যাবে এয়ারপোর্টে। গাড়িতে বসে একটা কথাও বলেনি তানসি। আবরার শুধু লক্ষ্য করে এদের ভাই বোনের বন্ডিং। তাদের ভাই বোনগুলো এমন হলেও পারত। মিনিট 20 মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যায় সবাই। 7টার সময় উড়াল দেবে। তানসি মিরাজের সাথে কোনো কথা বলেনি। এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করার সময় শুধু বলে, তানু বিবি সাবধানে যাস, গিয়ে একটা ফোন করিস। মাথা নেড়ে হ্যাঁ বলে। অন্য সময় হলে ঝগড়া বেঁধে দিত মিরাজের সাথে, কিন্তু এখন কথা বলতে খুব কষ্ট হচ্ছে তার। প্রিয় মানুষগুলোকে ছেড়ে যেতে খুব কষ্ট হয়, সেটা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। গলা দিয়ে কথা বের হচ্ছে না, কথাগুলো গলায় আটকে যাচ্ছে। সবার চোখের সামনে দিয়ে চলে যায় তানসি আর তাসকিন। এয়ারপোর্ট থেকে বাসায় ফিরে আসে সকলে। রাত গভীর হচ্ছে, কেউ কেউ ঘুমিয়ে গেছে তো কেউ জেগে আছে। মানহার ঘুম আসছে না আজ, তাই ছাদে গিয়ে দেখে সেখানে আগে থেকেই মিরাজ দোলনায় বসে আছে আকাশের দিকে তাকিয়ে। ভাইকে দেখে তার পাশে গিয়ে বসে জিজ্ঞেস করে, মিরাজ, ঘুমাসনি কেন? 12টা বাজে, এত রাত পর্যন্ত জেগে থাকলে শরীর খারাপ করবে তো। মিরাজ মানহার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। ভাইয়ের এমন কাজে আশ্চর্য হয়ে যায় মানহা। মিরাজ তো কখনো এমন চুপ করে থাকে না, তাহলে কি হয়েছে ওর? নিজের ভেতরে জমা কথাগুলো দমিয়ে রাখে। অন্য প্রসঙ্গ তুলে বলে, তানসিদের জন্য মন খারাপ তোর? আপুকে না বললে আপু জানবে কিভাবে বল? ছাদের মৃদু আলোয় মিরাজের মুখটা দেখে আঁতকে ওঠে মানহা। তার ভাইকে এমন দেখাচ্ছে কেন? অস্থির হয়ে জিজ্ঞেস করে, মিরাজ, তুই কি তানসিকে পছন্দ করিস ভাই? এবার উঠে বসে মিরাজ। কিছুক্ষণ দম নিয়ে বলে, জানি না আপু, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে জানো। বারবার শুধু তানসির হাসি মুখটা ভেসে উঠছে। তানসির সাথে করা দুষ্টুমিগুলো সবটা অনেক মনে বেশি পড়ছে। তানসির সাথে করা দুষ্টুমিগুলো সবটা অনেক বেশি মনে পড়ছে আপু। বুকের বাঁ পাশটা চিনচিন করে ব্যথা করছে। এমন কেন হচ্ছে আপু? মানহা আগেই এমন কিছু আন্দাজ করতে পারছিল। মিরাজ তানসিকে পছন্দ করে, আবার তানসি যাওয়ার সময় অনেক ভেঙে পড়েছিল। মনে মনে অনেক প্রশ্ন জাগে। সব কিছু পেছনে ফেলে বলে, আচ্ছা বুঝছি, রুমে গিয়ে ঘুমিয়ে পড়। তুমি ঘুমাবে না আপু? তুই যা, আমি একটু পর যাচ্ছি। মিরাজ ছাদ থেকে নেমে যায়। মানহা উঠে গিয়ে ছাদের রেলিং ধরে দাঁড়ায়। জোছনা রাত হওয়ায় সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার লাগছে। আকাশে তারারা মিটিমিটি করে জ্বলছে, মনে হচ্ছে তারা হাসছে। আবরারের ঘুম না আসায় ছাদে এসেছিল। এসে ভাই বোনের সুন্দর এক দৃশ্য দেখলো, তাতে মনটা ভরে গেছে তার। মিরাজ ছাদ থেকে নেমে গেলে সে হেঁটে মানহার পাশে দাঁড়ায়। পাশে কারো অস্তিত্ব পেয়ে ঘাড় ঘুরিয়ে আবরারকে দেখে অবাক হয় মানহা। এই সময় এখানে তাকে আশা করেনি। আবরারের ঘুম না আসায় ছাদে এসেছিল, কিন্তু ছাদে এসে এমন একটা দৃশ্য দেখতে পাবে কখনো ভাবেনি। ভাই বোনের ভালোবাসা পৃথিবীর অন্যতম এক ভালোবাসা, যা সবার ভাগ্যে থাকে না। আবরারের চোখ দুটো জুড়িয়ে যায় দেখে। ভাই বোনের কোলে মাথা দিয়ে আছে আর বোন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অতঃপর মিরাজ ছাদ থেকে নেমে গেলে সে মানহার পাশে এসে দাঁড়ায়।
নিজের পাশে কারোর অস্তিত্ব পেয়ে ঘাড় ঘুরিয়ে আবরারকে দেখে অবাক হয় মানহা। এই অসময়ে তাকে আশা করেনি, তাই জিজ্ঞেস করে, আপনি হুম, এখানে কি করছেন? ছাদে কি করতে আসে মানুষ, নিশ্চয়ই খেতে আসে না। আবরারের কথার ধরন দেখে এক দফা অবাক হয়, তাই ফের বলে, তেরাভাবে বলছেন কেন? ভ্রু কুচকে বলে। বন বিড়াল। মানহা চকিত নজরে তাকায়। আহ, কি ডাক! আবরারের গলায় ডাকটা ভালোই মানিয়েছে। তবে এইসবে গলার মেয়ে মানহা নয়। মধুর কণ্ঠস্বরে আবরার ফের বলল, বন বিড়াল, আমাকে কি ভালোবাসা যায় না? মুখ ঘুরিয়ে দূর আকাশপানে তাকায় সে। বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। জীবনটা বড়ই অদ্ভুত। আবরারের প্রশ্নে তার মুখ থেকে সেই একই কথা বের হবে সেটা জেনেও বারবার কেন জানতে চায়। মানহার ভাবনার মাঝেই ফের বলে, কি হলো, বলছেন না কেন? একটা কথা কি জানেন আবরার, আমরা যাকে চাই কখনো তাকে পাই না, আর যাকে চাই না তাকে না চাইতেও পেয়ে যাই। বিষয়টা অদ্ভুত, তাই না? আমার উত্তর কিন্তু এটা না। আপনি কি জানতে চান? আপনাকে ভালোবাসা যায় কিনা সেটাই তো? তাহলে শুনুন, ভালো তো সবাইকে বাসা যায়, কজনকেই বা ভালোবেসে আগলে রাখা যায়, আর কজনেই বা সেটা পারে বলুন? তাচ্ছিল্য হেসে বলে, কে পারলো না আর না পারলো সেটা আমার দেখার বিষয় না, আমি পারি কি না সেটা দেখেন। জীবনে একজনকে ভালোবেসে ঠকে গেছি, দ্বিতীয়বার আর সেই ভুল আমি করতে পারবো না। এত কঠোর কেন আপনি? আমাকে দেখে কি একটু মায়া হয় না আপনার? বাই দ্য ওয়ে, আপনার না বিয়ে ঠিক হয়েছে? তাহলে এসব কথা আসছে কোথা থেকে? হ্যাঁ, ফালতু চিন্তা বাদ দিয়ে নিজের বিয়েতে ফোকাস করেন মিস্টার আবরার তেজ। আবরার কি বলবে এখন থতমত খেয়ে যায়। নিজেকে সামলে বলে, আপনাকে পেলে আমার আর কাউকে লাগবে না। বন বিড়াল, প্লিজ এমন হৃদয়হীন হবেন না। খুব কষ্ট লাগে আমার, এই যে এখানটায় খুব যন্ত্রণা করে আপনাকে হারিয়ে ফেলার। আমাকে যদি এত বাবার আকাঙ্ক্ষা থাকে তাহলে বিয়েতে মত কেমনে দিলেন বলুন? ওটা জাস্ট আপনাকে। বাকিটুকু বলতে পারে না, তার আগেই থামিয়ে দেয় আবরারকে। থাক, বলতে হবে না, আমি জানি আপনারা এমনই। অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়ুন, আসি। বলে চলে যায়। মানহার যাওয়ার পানে এক ধারে চাইয়ে থাকে আবরার। বিড়বিড় করে বলে, এমন নিষ্ঠুর হবেন না বন বিড়াল, এমন হৃদয়হীন আপনাকে মানায় না। আর সেদিনের বিষয়টা একদমই ভালো হয়নি জানি আমি, কিন্তু কি করার বলুন? আমাকে যে জানতেই হতো আমার জন্য আপনার মনে আদৌ কোনো অনুভূতি আছে কিনা। জাস্ট এতটুকুর জন্যই অমন একটা প্র্যাঙ্ক করেছিলাম, এর চেয়ে বেশি কিছু না। তার জন্য আমি লজ্জিত। সেই কবেই আবরার তেজ তার মনটা মানহা খানকে দিয়ে ফেলেছে, সেটা আর কখনো ফেরত নেওয়া সম্ভব নয়। আপনাকে আমি নিজের করেই ছাড়বো বন বিড়াল, ইটস মাই প্রমিস। পূর্ব আকাশে সূর্য উদিত হচ্ছে। একটু একটু করে চারিদিকে ছড়িয়ে পড়ছে তার আলো। সূর্য তার কিরণে চারপাশটা আলোকিত করে ফেলেছে। প্রতিদিনের মতো আজও সুন্দর নতুন এক সকালের সূচনা হয়। মানুষজন তার কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়ে। অনেক রাত করে ঘুমানোর ফলে একটু দেরিতে ঘুম ভাঙে মানহার আর আবরারের। 7টার পরপরই উঠে পড়ে মানহা। দ্রুত ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে যায়। সেখানে প্রায় সবাই আছে, নেই শুধু আবরার আর মিরাজ। মানহা গিয়ে তার বাবার পাশে বসে পড়ে। মিনহাজ খান মেয়েকে দেখে মুচকি হাসেন। ব্যস্ততার কারণে তিনি মেয়েকে সময় দিতে পারেন না। কয়েকটা দিন কাজের খুব প্রেশার ছিল। আপাতত এখন নেই, তাই ভাবছেন 2টা দিন পরিবারকে সময় দেবেন। মিনহাজ খান মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বলেন, প্রিন্সেস, তোমার দিনকাল কেমন যাচ্ছে? ব্যস্ততার কারণে তোমার সময় দিতে পারিনি, বাট এখন আর কাজের প্রেশার নেই, তোমাকে অনেক সময় দেবো। মানহা মুচকি হেসে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ বাবা, সময়টা ভালোই যাচ্ছে। বলে মুখে আধার ঘনিয়ে আসে, কারণ তার সময়টা ভালো যাচ্ছে না। নানান ঝামেলা তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে, কিছুতেই ছাড়তে চাইছে না। বাবাকে তো আর সেটা বলা যাবে না, তাই মিথ্যে হাসি ঝুলিয়ে মিথ্যা বলতে হলো। মানহার মুখে হাত দিয়ে বলেন, কি হলো মা, তোমার মুখটা এমন হয়ে গেল কেন? কিছু কি হয়েছে? না বাবা। হালকা হেসে, তাই বলো মা, আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। এমন আরও কত শত কথা হয় বাবা মেয়ের মধ্যে, সেখানে কেউ তাদের ডিস্টার্ব করে না। বাবা মেয়ের মাঝে কেউ কাবাম্বে হাড্ডি হতে চায়নি।
এক পর্যায়ে কথা বলতে বলতে জোরে হেসে ওঠেন দুজনে। আবরার নিচে নামার সময় বাবা মেয়ের সুন্দর এক দৃশ্য দেখে মুখে হাসি ফুটে ওঠে। মানহার হাসির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ড্রয়িং রুমে থাকা সকলে তাদের দিকে তাকিয়ে পড়ে। দুজনেই থতমত খেয়ে যায়। তারপর তাদের সাথে অয়ন আর তার বাবা দুজনেই হেসে ওঠে। মানহা সেটা দেখে নিজেও হেসে ফেলে। চারজনের হাসিতে সারা বাড়িটা ঝনঝনিয়ে ওঠে। হাসির শব্দ শুনে দুই যায় কিচেন থেকে ড্রয়িং রুমে আসেন। নীরার কাছে সব দেখতে নিয়ে আসেন। এসে মুগ্ধ হয়ে যান দুজনে। দুজনে দুজনার দিকে অবাক হয়ে তাকান। ইশারায় বলে, এরা বাচ্চাদের মতো হাসছে কেন? শাশুড়ির দেরি হচ্ছে দেখে নীরাও বেরিয়ে আসে। এসে সেও অবাক হয়ে যায়। মুখটা হাঁ হয়ে যায় তার। মানহার হাসতে হাসতে চোখ পড়ে সিঁড়ির দিকে। তার দিকে একভাবে তাকিয়ে আছে আবরার। দুজনের চোখাচোখি হয়ে যায়। তৎক্ষণাৎ হাসি বন্ধ হয়ে যায় মানহার। দ্রুত চোখ সরিয়ে অন্যদিকে তাকায়। আবরার ধীরে ধীরে নিচে নেমে আসে। ইয়াসমিন বেগম এগিয়ে আস্তে আস্তে বলল, কি ব্যাপার, সবাই এমন হাসছো কেন? সেটা তুমি বুঝবি না। বলেন মিলন খান। তিনিও মুখ বাঁকিয়ে কিছু না বলে চলে যান। তানিয়া বেগম জায়ের পেছন পেছন চলে যান। আবরারকে দেখে মিলন খান হেসে উঠে বলেন, আবরার এসো বাবা, দাঁড়িয়ে না থেকে বসে পড়ো। আবরার মুচকি হেসে মানহার অপোজিট সোফায় বসে পড়ে। এটা সেটা জিজ্ঞেস করে মিলন খান সেটা চুপচাপ উত্তর দেয়। মানহা সবার উদ্দেশ্যে বলে চলে যায়। তোমরা সবাই কথা বলো, আমি একটু আসছি। মানহার যাওয়ার পানে একাধারে চেয়ে থাকে আবরার। সে বুঝতে পারে তার বনবিড়াল তাকে ইগনোর করছে। মুহূর্তেই হাসি মুখটা মিলিয়ে যায়। পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে আমেরিকা অন্যতম। এই জন্য আমাদের অনেকেরই স্বপ্ন সেখানে যাওয়া এবং সুখে শান্তিতে বাস করা। বাংলাদেশ থেকে আমেরিকা যেতে সময় লাগে 23 ঘন্টা 35 মিনিটের মতো। তবে কোনো কোনো ফ্লাইটের ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে। বাংলাদেশ থেকে সরাসরি বিমান আমেরিকা যায় না। বাংলাদেশ থেকে আমেরিকা যেতে প্রথমে দুবাই নামতে হয়। সেখানে কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে তারপর আমেরিকা যাওয়া হয়। বাংলাদেশ থেকে আমেরিকার দূরত্ব 13,219 কিলোমিটার। বাংলাদেশ থেকে আমেরিকার মধ্যে 10 ঘন্টার পার্থক্য। টানা 23 ঘন্টা 35 মিনিট জার্নি করে পৌঁছে যায় আমেরিকা। সেখান থেকে গাড়ি নিয়ে সোজা নিজের বাসায় চলে যায় তানসি আর তাসকিন। আমেরিকান সময় সকাল 7টায় বাসায় পৌঁছয় দুজনে। জার্নি করার ফলে দুজনেই খুব টায়ার্ড হয়ে পড়ে। তানসির আম্মু তানভি খান ছেলে মেয়েকে ঠান্ডা পানি খেতে দেন। পানি খেয়ে দুজনে নিজেদের রুমে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুমে গিয়ে একেবারে শাওয়ার নিয়ে বের হয় তানসি। তারপর ব্যালকনিতে দাঁড়িয়ে নিজের পরিচিত শহর দেখতে থাকে। খাওয়ার জন্য নিচে থেকে ডাক আসায় খেতে চলে যায়। সকালের খাবার খেয়ে রুমে চলে আসে। তার এখন বিশ্রামের প্রয়োজন। তার বাবা এখন বাসায় নেই। মানহাকে ফোন দেওয়ার জন্য ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে যায়। দেখে প্রায় 9টা বাজতে চলল। তাহলে এখন বাংলাদেশে সন্ধ্যে 6টা বাজে। হোয়াটসঅ্যাপে কল দেয়। বার দুয়েক রিং হতেই রিসিভ করে মানহা। রিসিভ করলে তানসি বলে, হাই আপু, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। পৌঁছেছিস কখন? এই 1.5 ঘন্টার মতো হবে। বাসায় এসে গোসল করে নিয়ে তারপর তোমাকে কল দিলাম। ও আচ্ছা, তাহলে এখন রেস্ট নে। নিশ্চয়ই অনেক টায়ার্ড। হ্যাঁ আপু, তুমি ঠিক ধরেছো। রাখি তাহলে, আল্লাহ হাফেজ। নিজের খেয়াল রাখিস। আল্লাহ হাফেজ। ভিডিও কলের সামনে দু বোন দুজনকে দেখে। কথা শেষ করে কল কেটে দেয়। মিরাজের কাছে কল দিতে গিয়েও দেয় না, কিছু একটা ভেবে। রাত গভীর। ভাসমান মেঘের আড়ালে থেকেও চাঁদোয়া ঝাড়তে ব্যস্ত চাঁদ। রাতের মৃদু আলোয় তেমন কিচ্ছু দেখা যাচ্ছে না। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের পরিবেশটা দেখছে মানহা। সবাই ঘুমিয়ে পড়েছে। খান বাড়িতে শুধু মানহা সজাগ আছে। তানসি চলে যাওয়ায় সে বড্ড একা হয়ে পড়েছে। বোনটার সাথে সময় কাটাতে পারত। কত রাত পর্যন্ত জেগে থেকে গল্প করে কাটিয়েছে দুই বোন। আজ রাতটা এসে সম্পূর্ণ একা। সারা দিন সবার সাথে কাটালেও রাতটা কাটে বিষণ্ণতায়। নয় আজ ভরা পূর্ণিমা, আর নয় আজ কোনো মাধবী রাত। তবুও উকি দিয়ে যাচ্ছে চাঁদ। হয়তো শীঘ্রই আসবে ভোর। ভোরে পাখির কিচির শব্দে ঘুম ভেঙে যায় মানহা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে উজু করে ফজরের নামাজটা শেষ করে। ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের দিকটা দেখে চলে আসে বাড়ির ভেতরে। অন্য দিনের তুলনায় আজ বেশি কুয়াশা পড়েছে। কাছের মানুষগুলো ছাড়া দূরের কাউকে দেখা যাচ্ছে না কুয়াশার আড়ালে। বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় ফিরে আসে মানহা।
কিচেনে কেউ নেই, এই জন্য নিজেই চা বানাতে চলে যায়। 1 কাপ চা নিয়ে নিজের রুমে চলে আসে। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোঁয়া ওঠা চা খাচ্ছে আর বাইরের দিকে তাকিয়ে আছে। বেলা বাড়তে থাকে। দেখতে দেখতে সকালের নাস্তার সময় হয়ে গেছে। খান ভিলার সকলে খেতে বসেছে। খাবার মাঝে মিনহাজ খান বলেন, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।